ভাগ্য ভালো, বেশি নিচে পড়েনি, তাই হাড়গোড় সব আস্তই রইল। বড় জোর 8 কি 10 ফুট নিচে পড়েছে। হাড় ভাঙেনি বটে, কিন্তু পাথুরে মেঝেতে পড়ে বেশ ব্যথা পেয়েছে। নীরবতার মাঝে তার পতনের শব্দ অনেক জোরালো মনে হলো। তাড়াতাড়ি হাসড়ে পাশড়ে সরে এলো এক ধারে। দেয়ালে পিঠ ঠেকতেই স্থির হয়ে গেল। পিস্তল বের করে তৈরি হয়ে বসে রইল চুপচাপ করে। অনেকক্ষণ পেরিয়ে গেল, কেউ দেখতে এলো না। উপরের ফোকর দিয়ে চাঁদের আবছা আলো আসছে। ধীরে ধীরে তার চোখে সয়ে এলো অন্ধকার। অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে ঘরের অনেকখানি। কান পেতে রেখেছে, কিন্তু কোনো শব্দ নেই। চত্বরের দিকে, জানালাটার দিকে তাকালো। এগোতে যাবে, এই সময় শোনা গেল শব্দ, পায়ের আওয়াজ। পাথুরে চত্বরে বেশ শব্দ হচ্ছে। পালানোর পথ খুঁজলো ওমর, আর এই প্রথম লক্ষ্য করলো সিঁড়ির নিচের অর্ধেকটা ফ্রেম সহ পুরোপুরি ভেঙে গেছে। উপরের অংশটুকু লটকে রয়েছে কোনো মতে। নাড়া লাগলেই ধসে পড়বে, বোঝাই যায়। তার মানে ও পথে পালানো এখন অসম্ভব। উপরের আকাশে বড় একটা তারা যেন তার দিকে চেয়ে ব্যঙ্গ করে হাসছে। জানালা দিয়ে বেরোনো যাবে না, মোটা শিক লাগানো। পথ একটাই খোলা আছে, নিচে নেমে যাওয়া। কিন্তু সিঁড়িটা কোথায়? পড়ার সময় হাত থেকে ছুটে গিয়েছিল টর্চ, খুঁজে পাওয়া গেল না আর ওটা এখন। খোঁজার সময়ও নেই। এগিয়ে আসছে পায়ের শব্দ। দেয়াল হাতড়াতে শুরু করলো ওমর। একটা দরজা লাগলো হাতে, ঠেলা দিতেই খুলে গেল। আর একটা ঘর, এটা প্রথমটার চেয়ে ছোট। নিশ্চয়ই এটা অফিসার্স কোয়ার্টার ছিল। পাল্লাটা আবার লাগিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সে। থামলো পায়ের শব্দ। লোকটা কি করছে? ভাঙা সিঁড়ি দেখছে। অবাক হয়ে ভাবছে বোধহয় কি কারণে ভাঙলো। এখানে দাঁড়িয়ে শুধু কল্পনা করতে পারছে ওমর, সঠিক কিছুই বুঝতে পারছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল যখন আবার সরে যেতে শুরু করলো পায়ের শব্দ। আগের ঘরে ঢুকে জানালার কাছে এসে বাইরে তাকালো ওমর। চত্বরে হেঁটে যাওয়া লোকটাকে চিনতে বিন্দুমাত্র অসুবিধে হলো না তার। ডোভার, হাতে রাইফেল। কিন্তু এসে ফিরে গেল কেন? হয়তো ভেবেছে পুরনো সিঁড়ি আপনা আপনি ভেঙে পড়েছে। অন্য কিছু ভাবার কিংবা সন্দেহ করার কোনো কারণ অবশ্য নেই। ধীরে ধীরে মিলিয়ে গেল পদশব্দ, হারিয়ে গেল ডোভার। কোনো একটা ঘরে ঢুকে পড়েছে বোধহয়। টর্চটা কিছুতেই খুঁজে পেল না ওমর। ভাঙা সিঁড়ির স্তূপের তলায় কোথাও পড়ে আছে হয়তো। টর্চের চেয়ে এখন বেশি জরুরি বেরিয়ে যাওয়ার পথ খুঁজে বের করা। দেয়াল হাতড়ে আর একটা দরজা আবিষ্কার করলো সে। দরজার বাইরে করিডোর, শেষ মাথায় সিঁড়ি। এটা কাঠের নয়, পাথরের, কাজেই ভেঙে পড়ার ভয় নেই। নেমে এলো নিচে। ঘেরা দেয়ালের একমাত্র দরজাটার পাশে দাঁড়িয়ে আস্তে মুখ বাড়িয়ে উকি দিল চত্বরে। কেউ নেই। চাঁদের আলোর বন্যা বইছে শুধু। স্তব্ধ নীরবতা। বেরোবে ভাবছে ওমর। ঘাপটি মেরে বসে নেই তো কোথাও ডোবার। কিন্তু ঝুঁকি নিতেই হবে, উপায় নেই। সাবধানে বেরিয়ে এলো দরজার বাইরে। দেয়াল ঘেঁষে এগোলো গেটের দিকে। কিছু দূর এগোতেই বিচিত্র একটা শব্দ কানে এলো। গিটারের তারে টোকা দিল যেন কেউ। টুন করে উঠল। পরক্ষণেই খুট করে একটা শব্দ। পাশের দেয়ালে ছোট ঢিল পড়লে যেমন হয় অনেকটা তেমনি। থমকে দাঁড়ালো বটে ওমর, তবে মুহূর্তের জন্যে। আর কিছু ঘটল না দেখে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিল না। নিরাপদে এসে পৌঁছালো গেটের কাছে। ফিরে তাকালো একবার, কাউকে দেখতে পেল না। বেরিয়ে চলে এলো গেটের বাইরে। ঢুকেছে, সিঁড়ি ভেঙে পড়ে ব্যথা পেয়েছে, তারপর প্রাণ নিয়ে বেরিয়ে এসেছে। মাঝখান থেকে একটা টর্চ হারিয়ে এসেছে। কাজের কাজ কিছুই হয়নি। কাল সকালে আবার যদি সিঁড়ি ভাঙার কারণ পরীক্ষা করতে যায় ডোভার, আর টর্চটা দেখে ফেলে, ও কি ভাববে? উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে কিশোর। ওমরকে দেখেই জিজ্ঞেস করলো, কাজ কিছু হলো? না, খোঁজার সুযোগই পেলাম না। মাঝখান থেকে সতর্ক করে দিয়ে এলাম ডোভারকে,
আজ রাতে আর ঢোকা যাবে না। সব কথা খুলে বলল ওমর। বেঁচে যে ফিরেছেন এই যথেষ্ট। ডোভার দেখতে পেলে শিওর গুলি করত। এক মুহূর্ত থামল কিশোর। এদিকে আর এক কাণ্ড হয়েছে। সেই গন্ডারটাকে আমি দেখেছি, আবার বনের দিক থেকে এসেছিল, আবার চলে গেছে। ওটাই যে, কি করে বুঝলে? তাহলে হয়তো আরেকটা হবে, তবে একই রকম বড়। চিন্তিত মনে হলো ওমরকে। যা হওয়ার তো হয়েছে, এখন কি করবেন? ডোভার যতক্ষণ ফোর্টে থাকবে কিছুই করতে পারবো না। ফিরে যাব। ও বেরিয়ে গেলে কাল ঢুকবো আবার। ওকে ভেতরে রেখে এভাবে ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। কাল যদি না যায়, তাহলে যেদিন যায় সেদিনই ঢুকবো। দরকার হলে ওয়েন্ডোয়াকে গিয়ে খাবার আর পানি নিয়ে আসব। তো এখন কি করা? প্লেনের কাছে ফিরে যাব। গন্ডারটা জঙ্গলে আছে, হুঁশিয়ার থাকতে হবে। সাড়া পেলেই দৌড়ে গিয়ে গাছে উঠব, ঠিক আছে? যদি মরুভূমিতে দাঁড়া করে? এই, এত যদি যদি করো না তো, চলো, যা হয় হবে। বনের কাছে চলে এলো ওরা। গন্ডারটাকে দেখা গেল না। আসার সময় বারবার পেছনে ফিরে তাকিয়েছে, কাউকে অনুসরণ করতে দেখেনি। তবু বাড়তি সতর্কতা হিসেবে একটা ঝোপের মধ্যে লুকিয়ে বসে রইল দুজনে, দুর্গটা যেদিকে সেদিকে তাকিয়ে। মরুভূমি দিয়ে যদি কেউ আসে তাহলে তাকে স্পষ্ট দেখা যাবে, আর মরুভূমি ছাড়া এখানে আসার অন্য কোনো পথ নেই। কেউ এলো না। ঝোপ থেকে বেরিয়ে প্লেনের কাছে ফিরে চলল দুজনে। আগে হাঁটছে কিশোর। প্লেনটা দেখা গেল। আরো কিছু দূর এগিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল সে। খামচে ধরল ওমরের বাহু। ওমর ভাই। কি? নীরবে প্লেনের দিকে হাত তুলল কিশোর। ওমরও দেখতে পেল চাঁদ এখন মাথার উপরে, উজ্জ্বল আলো। প্লেনের নাকের নিচে শুয়ে থাকা গন্ডারটাকে চিনতে কোনো ভুল হলো না ওমরের। কাঁধ পর্যন্ত দেখা যাচ্ছে, বাকি অংশটা ও পাশে আড়ালে পড়েছে, এখান থেকে দেখা যায় না। মস্ত শিং। তার মনে হলো দিনের বেলা ওটাকেই দেখেছিল। প্লেনের প্রেমে পড়ে গেল নাকি বেটা? ফিসফিস করে বলল কিশোর। এখন কি করি? গাছ। গন্ডারটার ওপর থেকে চোখ না সরিয়ে নিঃশব্দে একটা বড় গাছের দিকে পিছাতে লাগলো দুজনে। উঠে পড়লো গাছটায়। গন্ডারের শিং থেকে ওরা আপাতত নিরাপদ, কিন্তু প্লেনটা? মনে হচ্ছে এখন ঘুমিয়ে আছে জানোয়ারটা। জেগে ওঠার পর যদি কোনো কারণে প্লেনের উপর রেগে যায়, শত্রু ভেবে বসে ওটাকে, ভেঙে গুড়িয়ে চুরমার করে ফেলতে সময় লাগবে না। সারাটা রাত গাছের জালে বসে রইল ওরা। সারা রাত একইভাবে পড়ে রইল গন্ডারটাও, সামান্যতম নড়ল না। কিশোর ভাবল, ওভাবেই বুঝি মরার মতো ঘুমায় গন্ডারেরা। কিন্তু ওমরের সন্দেহ হলো। পূর্ব দিগন্তে আলোর আভাস দেখা দিল। ভোর আসছে। খুব করে কাশল ওমর। আরেকবার, আরো জোরে। কিন্তু অনড় হয়ে পড়ে রইল গন্ডার। জোরে জোরে চেঁচালো ওমর, কিন্তু তবুও নড়ল না জানোয়ারটা। কিশোর, বলল সে, আমার মনে হচ্ছে ওটা মরে পড়ে আছে। আমরা ভেবেছি ঘুমিয়ে আছে, কিন্তু যদি, বলা তো আর যায় না। কিশোরের কথা শেষ হলো না। ওমর নামতে শুরু করেছে। গাছের গোড়ায় দাঁড়িয়েই একটা পাথর তুলে নিল সে। ছুঁড়ে মারল গন্ডারটাকে সই করে। তারপর আরেকটা বড় পাথর তুলে নিয়ে ছুড়ল। তেমনি পড়ে রইল জানোয়ারটা। আর কোনো সন্দেহ নেই, মরেই গেছে। কাছে গিয়ে দেখা গেল গন্ডারটার পেছনের অনেকখানিই নেই, মাংস কেটে নেওয়া হয়েছে। মাটিতে রক্তও পড়ে নেই তেমন। ও, যা ভেবেছি, বিড়বিড় করলো ওমর। বুশম্যান, পুরো একটা দল ঢুকেছিল, হয়তো এখনো আছে। ওদের তীরের বিষেই মরেছে এটা। দুপুরবেলা অস্থির হয়েছিল ওই বিছের জ্বালাতেই। বুশম্যানেরা মাংস কেটে নিয়ে গেছে, আর ওরা আছে বলেই বনের ধারে কাছে ঘেসছে না আর কোনো প্রাণী। ভয়ে ভয়ে চারদিকে তাকালো কিশোর। তার মনে হলো প্রতিটি ঝোপের আড়াল থেকে তাদের উপর চোখ রাখছে ভয়াবহ জঙ্গলি শিকারীরা। আতঙ্কিত কণ্ঠে বলল, চলুন পালাই। তেমন দরকার পড়লে পালাবো, তার আগে না, অভয় দিয়ে বলল ওমর।
আগে সকাল হোক, তারপর দেখা যাবে। প্লেনের ভেতর বসেই ঘুমিয়ে পড়ল ওমর। মনে ভয় থাকলেও সারাদিনের পরিশ্রম আর সারা রাতের অনিদ্রার ফলে ঢুলতে শুরু করলো কিশোর। হঠাৎ চমকে চোখ মেলে সোজা হয়ে বসলো। ওমরের গায়ে আস্তে ঠেলা দিয়ে ডাকলো, ওমর ভাই। চোখ মেলল ওমর। দিগন্তে উকি দিচ্ছে সূর্য। মরুর আকাশ, বালি সব এখন সোনালি লাল। কি? ঘুম জড়িত কণ্ঠে বলেই ধর্মরিয়া উঠে বসলো। আওয়াজটা কানে ঢুকতেই পলকে পুরো সজাগ। ইঞ্জিনের শব্দ। জিপ, বলল কিশোর। নিশ্চয় ডোভার। তাড়াতাড়ি দূরবীন বের করে চোখে লাগালো ওমর। দূরে দেখা গেল জিপটা। এদিকে আসছে না, এগিয়ে চলেছে মরা নদীর দিকে। মিলিয়ে গেল দূরে। পেছনে আস্তে আস্তে মাটিতে নেমে গেল আবার ধুলোর মেঘ। এইবার হয়েছে সুযোগ। তুড়ি বাজালো ওমর। ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য হাত বাড়ালো। চাটা কিছু খেয়ে নিলে হয় না? পরে, অনেক সময় পাওয়া যাবে। দুর্গে ঢোকার এই সুযোগ আর পাবো কিনা সন্দেহ আছে। যদি ডোভার ফিরে আসে, রিস্ক নিতেই হবে। দুর্গের গেটের সামনে আড়াআড়ি ভাবে প্লেনটা রাখলো ওমর। লাফ দিয়ে নামলো ককপিট থেকে। কিশোরও নামলো। ভেতরে ঢুকলো দুজনে। কিছুটা এগিয়ে দূর থেকেই দেখতে পেল চিতাবাঘ বেঁধে রাখার শিকলটা পড়ে আছে ঘরের বাইরে। কলারটা খালি, জানোয়ারটা নেই। পাহারা দেওয়ার জন্য ছেড়ে রাখলো না তো, বলল কিশোর। মনে হয় না। ও পোষা নয়, পালাবে। ওটাকে অন্য কিছু করেছে। ওই লোকটাকে কোন জানালায় দেখেছিলে জানো? দেখিয়ে দিল কিশোর। সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্যে সরাসরি চত্বরের উপর দিয়ে না হেঁটে দেয়ালের ধার ঘেঁষে এগোলো ওরা। চলতে চলতে নিচু হয়ে কি একটা জিনিস মাটি থেকে কুড়িয়ে নিল কিশোর। ওমরকে দেখালো। চমকে উঠলো ওমর। ফেলো ফেলো, জলদি ফেলো। ওটা আঁচড় লাগলেও মরবে। ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। কাল রাতে কত বড় বাঁচা বেঁচেছে বুঝতে পেরে বুক কেঁপে উঠল তার। বুশম্যানের তীর, তাকে সই করেই ছুঁড়েছিল। যে ছুঁড়েছে আবছা অন্ধকারে সে নিশানা ঠিক রাখতে পারেনি, কিংবা বেশি দূর থেকে ছুঁড়েছে তাই লাগাতে পারেনি। যাই ঘটুক, মস্ত ফাড়া কেটেছে ওমরের। কি হলো আপনার? ওমরের চেহারার পরিবর্তন লক্ষ্য করল কিশোর। কাল রাতে আমাকে সই করেই মেরেছিল। কেন? আপনাকে মারতে যাবে কেন? কি জানি, হয়তো আমাকে ডোবার মনে করেছে। ডোবার মনে করলেই বা মারবে কেন? কিশোর, তোমার কথাই ঠিক মনে হচ্ছে এখন। ওই চাবুকটা শুধু চিতাবাঘের জন্য নয়, বুশম্যানদের পিঠেও চালায় ডোভার। ওদেরই কেউ হয়তো কাল রাতে এসেছিল। চলার পথে একটা খোলা দরজার পাশেই চামড়াটা পড়ে থাকতে দেখলো ওরা, রক্তাক্ত। ওই যে তোমার চিতাবাঘ, বলল ওমর। পাহারার জন্যে ছেড়ে রাখেনি ডোভার। লোকটার প্রতি ঘৃণায় তেতো হয়ে গেল কিশোরের মন। গুলি করে মেরে চামড়া ছিলে রেখেছে ডোভার, শুকিয়ে রাখবে, তারপর নিয়ে গিয়ে বিক্রি করবে। যে সিঁড়িটা দিয়ে রাতে নেমেছিল ওমর, সেটা দিয়েই আবার দোতলায় উঠল দুজনে। করিডরের আরেক মাথায় দরজা, বন্ধ। ওঠার সামনে এসে পাল্লায় থাবা দিল ওমর। এই, ভেতরে কেউ আছেন? কে? ছাড়া এলো। ভেজানো রয়েছে পাল্লা। ঠেলা দিতেই খুলে গেল। প্রাচীন একটা লোহার আর্মি বেডের ওপর শুয়ে আছে একজন মানুষ। এক পায়ে ব্যান্ডেজ, দেখেই বোঝা যায় অসুস্থ। লম্বা লম্বা চুল, ছাটা হয়নি অনেক দিন। গোফদারি গজিয়েছে, ওগুলো অনেকদিন কামানো হয়নি। কিন্তু তা সত্ত্বেও লোকটাকে চিনতে কোনো অসুবিধা হলো না ওমরের। আপনি জন বার্নার না? বলল সে। হ্যাঁ, আপনি কে? নাম বললে চিনবেন না। আমরা লন্ডন থেকে এসেছি, পুলিশ। মলিন হাসি ফুটলো বার্নারের ঠোঁটে। শেষ পর্যন্ত আমাকে খুঁজেই বের করলেন না? তা কি জন্য এসেছেন? লর্ড কলিন্সের অলংকারগুলো চাই, সেফ থেকে আপনি যেগুলো চুরি করেছেন। মাথা নাড়ল বার্নার। ভুল করছেন আপনি, মিস্টার ওমর। ওমর শরীফ। মিস্টার ওমর, আমি চুরি করিনি।
আপনার কাছে সিগারেট আছে? সরি, সিগারেট খায় না। হতাশ হলো বার্নার। তা বসুন না। ও, বসবেনই বা কোথায়? চেয়ার চেয়ার তো নেই। কিছু মনে না করলে আমার বিছানাতেই বসুন। চুরি করেননি মানে? গম্ভীর হয়ে বলল ওমর। বন্ড স্ট্রিটের জুয়েলারির দোকানে একটা আংটি বিক্রি করে আসেননি আপনি? করেছি। যার জিনিস সেই আমাকে বিক্রি করতে পাঠিয়েছিল। প্লেন কেনার টাকা পেলেন কোথায়? সেই দিয়েছে। এই সেটা কে? কার কথা বলছেন? আমার বোন, সৎ বোন। নাম? লেডি নিনলিনা কলিন্স, ডাকনাম নিনা। চেয়ে রইল ওমর। নিনা মানে হচ্ছে লর্ড উইলিয়াম কলিন্সের? হ্যাঁ, তিনি আমারও বাবা। ফার্মডেলের লর্ড উইলিয়াম কলিন্স? বিশ্বাস করতে পারছে না কিশোর। হ্যাঁ, শান্ত কণ্ঠে জবাব দিল বার্নার। তাহলে আপনি কলিন্স ম্যানরে চাকরের চাকরি নিয়েছিলেন কেন? জিজ্ঞেস করলো ওমর। সে এক লম্বা কাহিনী, যদি শুনতে চান। শুনতে তো অবশ্যই চাই, কিন্তু ডোবার যদি ফিরে আসে? মনে হয় না ও এত তাড়াতাড়ি ফিরবে। ও হীরা খুঁজতে গিয়েছে, আর এলে তার জিপের আওয়াজ শোনা যাবে। আপনাকে কি বন্দি করে রেখেছে এখানেও? বন্দি করবে কি, নিজেই তো বন্দি হয়ে আছি। অ্যাক্সিডেন্টে পা ভেঙেছি। এই মরুভূমিতে 100 গজও বেরোতে পারবো না। এখানে শুয়ে থাকা ছাড়া আর কি করার আছে আমার? খাবার আর পানির জন্যে ডোভারের ওপরেই ভরসা করে আছি। ভাঙলেন কিভাবে? প্লেন ক্র্যাশে? হ্যাঁ। ঘটনাটা কিভাবে ঘটলো? গোড়া থেকেই বলি। চুপ করে দম নিল বার্নার। তারপর শুরু করলো তার কাহিনী। 30 বছর আগে আমার মাকে বিয়ে করেছিল লর্ড কলিন্স। দক্ষিণ আফ্রিকায় শিকারে গিয়ে আমার মায়ের সঙ্গে তার পরিচয় হয়। দক্ষিণ আফ্রিকার খনির মালিক ছিলেন আমার নানা, মস্ত ধনী। তারই একমাত্র মেয়ে ছিল আমার মা। এখন আমি বুঝি, টাকার লোভেই আমার মাকে বিয়ে করেছিল লর্ড কলিন্স। মাকে ইংল্যান্ডে নিয়ে যায় কলিন্স। সেখানে আমার জন্ম হয়। তারপর থেকে আমার মায়ের সঙ্গে শুরু হয় কলিন্সের দুর্ব্যবহার। মায়ের জীবনটাকে নরক বানিয়ে ছাড়ে। বছর 3 কোনো মতে সহ্য করেছিল মা, তারপর আর পারেনি। আমাকে নিয়ে ফিরে আসে সে দক্ষিণ আফ্রিকায়। আমি এখানেই বড় হয়েছি। অনেক বছর মায়ের সঙ্গে বাবার দেখা সাক্ষাৎ ছিল না। একদিন হঠাৎ করে উকিলের নোটিশ এসে হাজির। মাকে তালাক দিতে চাই বাবা। খুশি হয়ে তালাকনামায় সই করে দিল মা। ততদিনে আমি বড় হয়ে গেছি, বুঝি ওসব। তারপর লর্ড কলিন্স আবার বিয়ে করলো, বলল ওমর। হ্যাঁ, আর এক ধনীর মেয়েকে। আমার সৎ মায়ের ঘরে হলো এক মেয়ে, নিনা। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও আমার মায়ের মতোই দুর্ব্যবহার শুরু করলো কলিন্স। সইতে পারেননি মহিলা। হার্টও ছিল খারাপ। হার্ট ফেল করে মারা গেছেন। এসব কথা নিনা বলেছে আমাকে। যাই হোক, আমার মাও মারা গেল একদিন। কি করব জানি না। সাফারিতে যাই, শিকারে যাই, ঘুরে বেড়াই সমস্ত মরুভূমিতে। শুনলাম কালাহারির হারানো শহরের গুজব। বেরিয়ে পড়লাম একদিন খুঁজতে। তখন নিশ্চয়ই পরিচয় হয়েছে আপনার ডোবারের সঙ্গে? হ্যাঁ, খুব বড় শিকারী সে। তবে তার আসল ব্যবসা হচ্ছে পোচিং আর প্রসপেক্টিং। শুরুতে সম্পর্ক ভালোই ছিল আমাদের। আমি গিয়েছিলাম হারানো শহর খুঁজতে, আর সে গিয়েছিল হীরার খনির খোঁজে। দুর্গম অঞ্চল, বুশম্যানদের সাহায্য ছাড়া ওখানে যাওয়াও সম্ভব হতো না। ফিরে আসতে পারতাম না। ডোভারকে খারাপ লোক বলা যাবে না, তবে খুব বেশি ড্রিঙ্ক করলে আর মাতাল হয়ে গেলে তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। কি করে না করে নিজেই জানে না। মানুষ মনে হয় না তখন ওকে, শয়তান হয়ে যায়। তবে ভালো অবস্থায়ও বুশম্যানদের মানুষ মনে করতো না সে। তাদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করত। যখন তখন ধরে চাবুক দিয়ে পেটাতো, যা খুশি করত। তবে এ ব্যাপারে শুধু ডোভারকে দোষ দিয়ে লাভ নেই। অনেক শ্বেতাঙ্গই ওই ব্যবহার করেছে ওদের সঙ্গে, এবং সুযোগ পেলে এখনো করে। একটা সময় তো বুশম্যানদের নিশ্চিহ্ন করে দেওয়ার ঢালাও সরকারি আদেশ ছিল। যাকে যা বলছিলাম, ডোভারের ধারণা হলো হীরা কোথায় আছে বুশম্যানেরা জানে। তাদেরকে দিয়ে সেগুলো বের করানোর চেষ্টা শুরু করলো।
ওর কাণ্ড কারখানায় বিরক্ত হয়ে গেলাম আমি। হীরা কি পেয়েছিল? তখন পায়নি। আমার সঙ্গে একটা চুক্তি হয়েছিল ওর, হীরা পেলে আধা আধি বকরা। চিতাবাঘ শিকার করে চামড়া বেচে পয়সা যা পেত, খাওয়া পড়াই তা চলে যেত। আমাকে ভাগ দিতে চাইলো, তার কারণ হীরা খোঁজার সমস্ত খরচ আমি দেবো। কাজেই বিরক্ত হয়ে মাঝপথেই যখন আমি বললাম যে আমি চলে যেতে চাই, ডোবরের মতো লোক রাগ করবেই। কিন্তু তার রাগের তোয়াক্কা করলাম না আমি। হাজার হোক, আমার শরীরে কলিন্সের রক্ত। বেপরোয়া বদমেজাজি এসব তো হবই, সব সময় না হোক, অন্তত মাঝে মাঝে তো বটেই। বুশম্যানেরা আমাকে পছন্দ করত, তাই আটকে রাখতে পারলো না আমাকে ডোবার। ওদের সহায়তায় চলে এলাম সভ্য জগতে। তারপর কি জানি কি হলো, হঠাৎ ঠিক করে ফেললাম ইংল্যান্ডে চলে যাব। চলে গেলামও একদিন। আর ভাগ্যের কি খেল, লন্ডনে গিয়ে একদিন পত্রিকায় দেখলাম একটা বিজ্ঞাপন, আমার বাবা একজন চাকর চায়। রেফারেন্সের জন্য কতগুলো জাল কাগজপত্র বানিয়ে নিয়ে ঢুকলাম তার বাড়িতে। চাকরের চাকরি নিয়েই নিলাম। গিয়ে বললেই পারতাম আমি যে আমি তার ছেলে। কেন যে বললাম না সেটা আমি নিজেও জানি না। বোধহয় কলিন্স ফ্যামিলির রক্তের খামখেয়ালিপনার কারণেই। আপনার বাবাকে জানাননি কখনো? না, এখনো জানে না। ওখানে চাকরি নিলাম, নিনাকে জানালাম আমার পরিচয়। ওর মুখে বাপের কাহিনী শুনে মনটা আরো তেতো হয়ে গেল। বাপের কাছে ছেলে বলে পরিচয় দেওয়ার যাও বা কিছু একটা ইচ্ছে ছিল, একেবারে তো উবে গেল। এমনকি নিনাও আমার সঙ্গে পালিয়ে আফ্রিকায় চলে আসতে চাইল। বাবাকে তারও পছন্দ না। আমাদের মেলামেশাটাকে কলিন্স দেখলো অন্য চোখে। সে ভাবলো তার মেয়ের সঙ্গে প্রেম হয়েছে আমার, বাজে ব্যবহার শুরু করলো। ভাবলাম এরকম বেশি দিন চলতে থাকলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। কোন দিন কি করে বসবো তার ঠিক ঠিকানা নেই। তার চেয়ে বেরিয়ে যাব এই বাড়ি থেকে। তবে নিনার জন্য ভাবনা হলো আমার। কলিন্সের তখন সময় খারাপ, বেহিসেবি খরচ করে। খামখেয়ালি ভাবে চলে চলে টাকা পয়সা সব উড়িয়েছে। জমি বাধা দিয়ে দিয়েছে ব্যাংকের কাছে। খাওয়া পড়া চালানোর জন্য গাছ বিক্রি শুরু করেছে। শেষে একদিন হাত দিয়ে বসলো নিনার মায়ের গহনাগুলোতে। গোটা দুই গহনা নিয়ে গিয়ে বিক্রিও করে এলো। উদ্বিগ্ন হলো নিনা, ওগুলো ছাড়া তার আর কিছুই নেই। কলিন্স যে কাণ্ড শুরু করেছে, সব বিক্রি করে মেয়েকে পথের ফকির করে রেখে যাবে। আমি পরামর্শ দিলাম নিনাকে, গহনাগুলো সরিয়ে ফেলা দরকার, তাহলে অন্তত পথে বসতে হবে না তাকে। কলিন্স মরুক গিয়ে, তার জন্য পরোয়া করি না আমরা। তাকে বাবা বলতেও ঘৃণা হয়। নিনা রাজি হলো, কিন্তু কাজটা করব কিভাবে? আমার কাছেও তখন টাকা পয়সা নেই। মায়ের টাকা তো বাবাই সব শেষ করেছে। বাকি সামান্য যা ছিল সব খরচ করেছি আমি। আর একেবারে শেষ সম্বলগুলো বিক্রি করে জোগাড় করেছিলাম ইংল্যান্ডে যাওয়ার খরচ। নিনা বলল একটা আংটি বিক্রি করে দিয়ে প্লেন কিনে বাকি সব গহনা নিয়ে আফ্রিকায় চলে আসতে। তারপর সময় করে সুযোগ বুঝে সেও চলে আসবে আমার কাছে। ইংল্যান্ডে গিয়ে প্লেন চালাতে শিখেছি আমি, ওটা অনেক দিনের শখ ছিল আমার। কাজেই আংটি বিক্রি করে প্লেন কিনে নিনার মায়ের গহনাগুলো নিয়ে চলে আসতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি আমাকে। নিনার যোগ সাজসে এ কাজ করেছি, এই কথা জানলে তাকে আস্ত রাখবে না কলিন্স। তাই তাকে বারবার অনুরোধ করে এসেছি, কলিন্স যা খুশি করুক, আমাকে চোর ভেবে পুলিশে খবর দিক, যা ইচ্ছে করুক, সেজন্য মুখ না খোলে। বুঝতে পারছি আমার অনুরোধ রেখেছেন না, নইলে আপনারা আসতেন না এখানে। হ্যাঁ, আপনার বাবাই পাঠিয়েছেন। তবে এ কথাও বলে দিয়েছেন জিনিসগুলো ফেরত পেলেই তিনি খুশি। চোরের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। স্ক্যান্ডালের ভয়ে, বুঝলেন, বদনাম। ভেবেছে চোর ধরা পড়লে খবরের কাগজে বেরোবে, তার মেয়ের বদনাম ছড়াবে, সে কারণে। শয়তান লোক তো, শয়তানি ছাড়া ভাবতে পারে না। তার বিশ্বাস তার মেয়ে চাকরের প্রেমে পড়েছে। বুঝলাম, গহনা নিয়ে পালালেন। তারপর এখানে এসে কি করলেন? ডোভারের সঙ্গে আবার দেখা হলো কিভাবে আপনার? আমি যেচে পড়ে তার সঙ্গে দেখা করেছি, কিছুদিন নিরাপদে লুকিয়ে থাকার জন্যে। জানতাম আমি পুলিশ খোঁজ করবে আমার। ওদের চোখকে ফাঁকি দেওয়ার একটাই উপায়, মরুভূমিতে হারিয়ে যাওয়া।
ডোভারের আশ্রয় চেয়েই ভুলটা করেছি। আসলে আমার উচিত ছিল বুশম্যানদের কাছে চলে যাওয়া। কেন, ভুলটা কি করলেন? আগের চেয়ে খারাপ হয়ে গেছে ডোভার। ড্রিঙ্ক করে অনেক বেশি। বুশম্যানরা তাকে সাহায্য করে না, তার ছায়া দেখলেও পালায়। এই দুর্গে এসে উঠলাম তার সঙ্গে। একদিন বোধহয় আমাকে দেখেই আমার সঙ্গে দেখা করতে কিংবা পানির খোঁজে ঢুকলো একজন বুশম্যান। লোকটাকে আমি ভালো মতো চিনতাম, অনেকবার শিকারে গিয়েছি ওর সঙ্গে। তার কপাল খারাপ। ডোভার তখন ছিল দুর্গে, পাড় মাতাল। লোকটাকে ঢুকতে দেখে রক্ত চড়ে গেল মাথায়। সঙ্গে সঙ্গে রাইফেল তুলে গুলি করে মেরে ফেললো। মেরে ফেললো? ভুরু কোচকাল কিশোর। হ্যাঁ, তারপর যখন ওর হুঁশ হলো অনেক বকাঝকা করলাম ওকে, কিন্তু ও একটু শব্দ করলো না, আমার কথার একটা জবাব দিল না। লাশটার পাশে মাথায় হাত দিয়ে বসে থাকলো। তারপর ওকে কবর দিল। উপরে বিছিয়ে দিল ইট পাথর, যাতে হায়নারা তুলে নিয়ে যেতে না পারে। অদ্ভুত এক চরিত্র। হ্যাঁ, দেখেছি কবরটা, ওমর বলল। আমি ভেবেছিলাম আপনার কবর। আগের কথার খেই ধরে বলে গেল বার্নার। বকাঝকা করেছি, তাতে কিছু মনে করেনি ডোভার, কিন্তু যখন বললাম এরপর তার সঙ্গে আমি আর থাকছি না, গেল রেগে। ভয় দেখালো, দরকার হলে আমাকেও গুলি করে মারবে। তার ভয় ছিল আমি গিয়ে পুলিশকে এই খুনের কথা বলে দেব। তার শাসানিতে কান দিলাম না, গিয়ে উঠলাম প্লেনে, ইঞ্জিন স্টার্ট দিলাম। আমাকে গুলি করলো না বটে সে, তবে প্লেনের উপর গুলি চালাতে শুরু করলো। একটা এয়ার স্ক্রু গেল ভেঙে, সামলাতে পারলাম না, দেয়ালের সঙ্গে ধাক্কা খেলো গিয়ে প্লেন। পাটা ভাঙলাম তখনই। আমাকে বের করে আনলো ডোভার, খুব শান্তভাবে আমার পায়ে ব্যান্ডেজ বাঁধলো, কাঁধে করে বয়ে এনে রাখলো এই ঘরে। বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে এসে জানালো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্লেনটা। আমার বিশ্বাস ধাক্কা খেয়ে আগুন লাগেনি, লাগলে সঙ্গে সঙ্গেই লাগতো। ডোভারই পুড়িয়ে দিয়েছে, যাতে আমি পালাতে না পারি। শুধু পুলিশের ভয়ই আপনাকে আটকে রেখেছে? সেটা অবশ্যই একটা কারণ, তবে তার অনেক কুকর্মের সাক্ষী আমি। মানুষ খুন করেছে, পোচিং করে, খনি থেকে হীরা তুলে নিয়ে গিয়ে বেআইনিভাবে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। তবে আসল কারণটা বোধহয় অন্যখানে। আপনাকে ভালোবেসে ফেলেছে সে। হ্যাঁ, মাতাল হলে শয়তান হয়ে যায়, কিন্তু সুস্থ অবস্থায় সে আর এক মানুষ, যে বুশম্যানদের দু চোখে দেখতে পারে না। তাদের একজনের লাশের জন্যেও তার কত মমতা। কবর দিল, হায়নারা যাতে তুলে নিয়ে যেতে না পারে। হ্যাঁ, মানুষের স্বভাব বড় বিচিত্র, একজনের মধ্যে এই যে কত রকম জটিলতা থাকে। ডোভারের উপর আমি বিরক্ত, এটা ঠিক। তার কাজকর্ম আমার পছন্দ হয় না, অনেক খারাপ কাজ করে সে। কিন্তু যাই বলুন, আমার বাবা লর্ড উইলিয়াম কলিন্সের চেয়ে তাকে অনেক বেশি পছন্দ করি আমি, শ্রদ্ধা করি। কোনো মেয়ের সঙ্গে কখনো তাকে সামান্যতম দুর্ব্যবহার করতে দেখিনি। তো আপনি এখন কি এখানে থাকতে চান? মাথা খারাপ? আমি চলে যাব আপনাদের সঙ্গে। চলুন তাহলে, উঠুন। গহনাগুলো কোথায় রেখেছেন? দেয়ালের একটা ফোকর দেখিয়ে দিল বার্নার। ফোকরে হাত ঢুকিয়ে ছোট একটা পুটুলি বের করে আনলো কিশোর, কালো মখমলে বাঁধা। ওমর আর কিশোরের কাঁধে ভর দিয়ে নিচে নামলো বার্নার। এইটুকু পরিশ্রমেই হাঁপিয়ে পড়েছে। সিঁড়ির গোড়ায় ভর দিয়ে জিরিয়ে নিল কিছুক্ষণ, তারপর আবার দুজনের কাঁধে ভর দিয়ে এগোলো গেটের দিকে। একটা ঘরের ভেতর থেকে চত্বরে বেরিয়ে এলো জ্যাক ডোভার, মুখে মৃদু হাসি, হাতে রাইফেল। শান্ত কণ্ঠে যেন কথার কথা বলল, কোথায় যাচ্ছ জন? ডোভারের এই হঠাৎ আবির্ভাবে চমকে গেল তিনজনেই। এলো কখনো? এদিক ওদিক তাকালো ওমর। কি, জিপটা খুঁজছেন তো? ওমরের মনের কথা পড়ে ফেলল যেন ডোভার। আনিনি আমি ওটা, ফেলে রেখে পায়ে হেঁটে এসেছি। কালকে আমাকে বোঝালেন আপনারা চলে গেছেন। আপনারা যে যাননি তা খুব ভালো করে জানতাম আমি। রাতে যে এসেছিলেন তাও বুঝেছি, আর তার প্রমাণও আছে। বলতে বলতে পকেট থেকে পেন্সিল টর্চটা বের করে ছুড়ে দিল ওটা ওমরের দিকে। খপ করে লুফে নিল ওটা ওমর। থ্যাঙ্কস।
অন্ধকারে যে কোথায় হারিয়েছিল। যাকে মিস্টার বার্নারকে উইন্ডোয়াকে নিয়ে যাচ্ছি আমি। ওর পায়ের যে অবস্থা, তার জন্য ডাক্তার দরকার। ডাক্তার দরকার সেটা আপনি ভাবছেন, আমার তা মনে হয় না। আপনি কি আটকাতে চান আমাদের? আরে না না না, কি যে বলেন, আপনাদের আটকাবো কেন? উহু উহু। কিশোরের দিকে রাইফেল তুলল ডোবার। পিস্তলে হাত দিও না খোকা, ওটা খুলে আনারও সময় পাবে না। ইশারায় কিশোরকে নিষেধ করলো ওমর। ডোবারের দিকে ফিরল। তা ঠিক, তার আগেই ফুটো করে দেবেন ওর বুক। যার নিশানা আপনার। সেদিন আমাদের প্লেনটাকে গুলি করেছিলেন কেন? হাসলো ডোবার। না, কিছু ভেবে করিনি, ছায়ায় বসে জিরাচ্ছিলাম। সঙ্গে বোতল যেটা ছিল শেষ করে ফেলেছি। মেজাজ খারাপ হয়ে আছে। তার উপর আশেপাশে বুশম্যানগুলোর আনাগোনা টের পাচ্ছিলাম। ওদের একটাকে ধরে পেটাতে পারলে ঠিক হয়ে যেত মেজাজ। তার উপর আমাকে বিরক্ত করতে শুরু করলেন আপনারা। মাথার উপর দিয়ে চক্কর, বিকট আওয়াজ। ভাবলাম আপনারা বুঝি ট্যুরিস্ট, এক আধটা গুলটুলি করলেই ভয় পেয়ে পালাবেন। সত্যি বলছি, আপনাদেরকে মারার কোনো ইচ্ছে ছিল না। সে তো বুঝতেই পেরেছি। তা এখন আমাদেরকে আটকাচ্ছেন কেন? অনেক কিছুই জেনে ফেলেছেন আপনারা, কি করি বলুন? নিতান্ত অযাচিত ভাবেই সমস্যার সমাধান হয়ে গেল। টুং করে একটা শব্দ হলো, গিটারের তারে টোকা পড়ল যেন। আউট করে উঠল ডোবার। চমকে উঠল ভীষণভাবে। হাত চলে গেল ঘাড়ের পেছনে। চেঁচিয়ে উঠল, ও মাই গড! চিতাবাঘটা যে ঘরে বাঁধা ছিল, সে ঘর থেকে লাফিয়ে বেরোলো ছোট্ট একজন মানুষ। পেটটা ঢোলের মতো ফোলা, হাতে ধনুক। দৌড় দিল গেটের দিকে। ঝট করে রাইফেল তুলল ডোবার। তারপর ধীরে ধীরে নামিয়ে নিল আবার। গুলি করল না। অস্ত্রটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আর কোনোদিন ওটা দরকার হবে না আমার। গেট দিয়ে ছুটে বেরিয়ে চলে গেল বুশম্যান লোকটা। ডোবারের ঘাড়ে বেঁধেছে ছোট্ট একটা তীর, পেছনটা শুধু বেরিয়ে আছে। বার্নারকে মাটিতে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল ওমর। দেখি খুলে ফেলি। আস্তে মাথা নাড়ল ডোবার। কেন খামাখা আমাকে কষ্ট দেবেন? খুলতে গেলে ব্যথা পাবো। জলদি চলুন, উইন্ডোয়াকে নিয়ে যাব আপনাকে। প্লেন তো আছেই আমাদের। কোনো লাভ হবে না, ওখানে ডাক্তার আছে। ফ্যাকাশে হয়ে গেছে ডোভারের চেহারা। বললাম তো, কোনো লাভ হবে না। আশ্চর্য রকম শান্ত ডোভারের কণ্ঠ। অসাধারণ মনোবল লোকটার। দুনিয়ার আর কোনো ডাক্তারই ভালো করতে পারবে না আমাকে। বুশম্যানদের বিষের কোনো অ্যান্টিডোট নেই। কিন্তু তবু, আর কোনো কিন্তু নেই। রক্তে ঢুকে গেছে বিষ, টের পাচ্ছি আমি। খুব বেশিক্ষণ লাগবে না। বিষটা তাজা হলে আর বড় জোর 1 ঘন্টা। তবে কুচি ছাজাই হয়েছে আমার, এই হওয়ার কথা ছিল। মৃত্যু পথযাত্রী একজন মানুষের এই স্বাভাবিক কথাবার্তা বিস্মিত করলো ওমরকে। ওদের সঙ্গে আমি যেরকম দুর্ব্যবহার করেছি, এতদিন যে ওরা বাঁচিয়ে রেখেছে আমাকে, এটাই বেশি। যে লোকটাকে মেরেছি, এই লোকটা নিশ্চয়ই ওর দোস্ত ছিল। ওরা কখনোই কিছু বলে না, ক্ষমা করে না। চলতে চলতে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসলো ডোবার। পকেট থেকে একটা ফ্লাস্ক বের করে মুখ খুলে ভেতরের সবটা হুইস্কি ঢকঢক করে গিলে ফেললো। ছুঁড়ে ফেলে দিল ফ্লাস্কটা। আবার বলল, মরা লোকটাকে খুঁজতে এসেছিল সে। কাল রাতে কবরটা খুঁড়েছে, শিওর হয়েছে। তারপর থেকেই নিশ্চয় তাকে তাকে ছিল। তাহলে আরো আগেই মারলো না কেন আপনাকে? অনেক তো সুযোগ পেয়েছে। এর আগে ওদের কাউকে খুন করিনি আমি, শুধু পিটিয়েছি। তার বদলে খাবারও দিয়েছি অনেক। অনেক জানোয়ার শিকার করে দিয়েছি। কিন্তু এটা নিশ্চয় খুব জেদি ছিল। কে জানে, যেটাকে মেরেছি হয়তো ভাই ছিল ওর। আরো সাবধানে থাকা উচিত ছিল আপনার। ডোভারের পাশে হাঁটু গেড়ে বসলো ওমর। দেখি তীরটা খুলি। বললাম তো, অযথা কষ্ট দেবেন। কত আর সাবধানে থাকবো বলুন? সারাটা জীবনই তো মৃত্যুর সঙ্গে লড়াই করলাম। ভয়ানক লোক বলেই বেঁচে থেকেছি এতদিন। আপনি জানেন, এই বিষ হাতি গন্ডারকে খতম করে দেয়। সরুন সরুন, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। অনিচ্ছা সত্ত্বেও সরে বসলো ওমর। পকেট থেকে চিতার চামড়ায় তৈরি ছোট একটা ব্যাগ বের করলো ডোভার। তামাক রাখার পাউচের মতো।
নাড়া দিল, ভেতরে আওয়াজ হলো। বার্নারের দিকে ছুড়ে দিল সে। নাও, রেখে দাও, তোমার কাজে লাগবে। এটা হীরা। আমার জিপটা পাবে নদীর ওপারে, নিয়ে নিও। ওটাও তোমাকে দিয়ে গেলাম। আমি যেখানে যাচ্ছি সেখানে আর এগুলো কোনো কাজে লাগবে না আমার। হাঁপাচ্ছে ডোভার, কপালে ঘাম, রক্ত আরো সরে গেছে মুখ থেকে। জন, আমার একটা কথা রেখো, আমাকে এখানেই কবর দিও। পাথর চাপা দিয়ে দিও উপরে। অন্ধকারে হায়নারা আসে তো, যদি কখনো তোমার দেখতে ইচ্ছে হয় বা আমার মতো বাজে একটা মানুষকে তোমার যদি মনে পড়ে, তাহলে চলে এসো। আমি চিরকাল এখানেই অপেক্ষা করব তোমার জন্যে। ওমর ভাই, চেঁচিয়ে উঠল হঠাৎ কিশোর। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ও যা বলে বলুক, ওকে উইন্ডোয়াকে নিয়ে যেতেই হবে আমাদের। জলদি চলুন। সংবিত ফিরল যেন ওমরের। লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সে আর কিশোর প্রায় বয়ে নিয়ে গিয়ে বার্নারকে তুলল প্লেনে। ফিরে এসে দেখলো মাটিতে লুকিয়ে পড়েছে ডোভার, বেহুশ। বয়ে নেওয়া ছাড়া উপায় নেই। দুজনে ধরে তুলে নিল তাকে, কিন্তু সে ভীষণ ভারী। ধরাধরি করে এনে প্লেনের কেবিনে তুলল তাকে অনেক কায়দা কসরত করে। কয়েক মিনিটের মধ্যেই আকাশে উড়ল প্লেন। যতটা সম্ভব তাড়াতাড়ি করছে ওমর, কিন্তু বৃথা চেষ্টা। পথেই মারা গেল ডোভার। শেষ। সামান্য সময়ের পরিচয়ে ডোভারকে পছন্দ করে ফেলেছিল কিশোর। হ্যাঁ, বিষণ্ণ কণ্ঠে বলল ওমর। ও জানতো বুশম্যানদের তীরের বিষ কি জিনিস। ওর কথা না শুনে অকারণেই চেষ্টা করলাম আমরা। অনেকক্ষণ চুপচাপ কাটলো। উসখুস করছে কিশোর, বারবার তাকাচ্ছে ওমরের দিকে। শেষে বলেই ফেলল, ওমর ভাই, আমি একটা কথা ভাবছি, বুঝলেন? এই অ্যাসাইনমেন্টটা আমাদের ফেল করলে হয় না? একেবারে তুমি আমার মনের কথাটা বলে ফেলেছ। আমিও ঠিক এটাই ভাবছি। লর্ডকে গিয়ে এই জিনিসগুলো ফিরিয়ে দেওয়ার কথা ভাবতেও আমার খারাপ লাগছে। তাছাড়া ওগুলো লর্ডেরও নয়, নিনার মায়ের। বার্নারের কাছে আছে, ওর কাছেই থাক। ওর বোনকে দিয়ে দেবে। ঠিক আছে, থাক। বার্নারের দিকে ফিরল ওমর। দেখুন, আমাদের কথা আপনি শুনছেন, আমাদেরকে কথা দিতে হবে। আপনাদের এই বদনতার কথা আমি কাউকে কোনোদিন বলবো না। বলবো না অ্যাসাইনমেন্ট ফেল করেননি আপনারা। যান, আপনাদের আলোচনাই শুনিনি আমি। ঠিক আছে? নীরবে মাথা ঝাঁকালো শুধু ওমর। এয়ারপোর্টে ল্যান্ড করলো প্লেন। ওমর বলল, আমি বসছি, জলদি গিয়ে পুলিশকে ফোন করো, অ্যাম্বুলেন্স আনতে বলো। লাশের পাশে বসে আছে বার্নার, তার পাশে এসে বসলো ওমর। অনেকগুলো বছর একসাথে কাটিয়েছি আমরা, আনমনে বিড়বিড় করলো বার্নার। কত স্মৃতি। ঝরঝর করে কেঁদে ফেলল সে। তার কাঁধে হাত রেখে নীরবে সান্ত্বনা দিল শুধু ওমর। কথা নেই, কি বলবে? কিশোর এসে প্লেনে ঢোকার কয়েক মিনিট পরই পুলিশের গাড়ি এলো, সঙ্গে অ্যাম্বুলেন্স। গাড়ি থেকে লাফ দিয়ে নামলো ডিলার জোন্স, একজন পুলিশ সার্জেন্ট আর সাথে একজন মেডিকেল অফিসার। প্লেনে ঢুকে ডোভারের ঘাড়ে বেঁধা তীরটা এক নজর দেখলো জোন্স। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নেড়ে বিড়বিড় করে বলল, এরকমই একটা কিছু ঘটবে সেটা আমি আগে থেকেই জানতাম। 2 দিন পর ময়নাতদন্ত শেষ করে ডোভারের লাশ ফেরত দিল পুলিশ। সই করে লাশ নিল বার্নার। ডোভারের শেষ ইচ্ছে পূরণের জন্য তাকে কবর দিতে নিয়ে চলল ফোর্ট ওয়ার্জে। প্লেন চালাচ্ছে ওমর, কিশোর পাশে বসা। বার্নার বসে আছে কফিনটার পাশে। সবার পেছনে বসে আছেন একজন পাদ্রী। দুর্গে পৌঁছে ভাঙা পা নিয়ে কিছু করতে পারল না বার্নার। শুধু কফিনটার পাশে বসে চেয়ে চেয়ে দেখল কিশোর আর ওমরের কবর খোঁড়া। কফিন নামানো হলো কবরে। পাদ্রী সাহেব তার কাজ শেষ করলেন। কবরের উপর পাথর আর ভাঙা ইট বিছিয়ে দিতে লাগলো কিশোর আর ওমর। এই কাজে তাদেরকে যতটা পারলো সাহায্য করতে পারলো বার্নার। বন্ধুর শেষকৃত্যে কিছুই না করে বসে থাকতে তার ভালো লাগছিল না। কবর দেয়া শেষ। পশ্চিম দিগন্তে বালির সমুদ্রে ডুব দেওয়ার জন্য তৈরি হচ্ছে লাল টকটকে সূর্য। দূরে কোথাও হেসে উঠল একটা হায়না।
চলুন যাই। বার্নারের কাঁধে হাত রাখলো ওমর। হ্যাঁ চলুন। ক্রাচে ভর দিয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললো বার্নার।